আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পের পঞ্চম পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ইমরান এসে নুসরাত চাচার সামনে সোফায় এসে বসলো। আমি বললাম, নুসরাত কি যেন বলছিলি তুই আমাকে নিয়ে? নুসরাত বলল, কই কখন? আমি আবার কি বললাম? আমি তো তোকে নিয়ে কিছু বলতে পারি বল। আমি তো তোর সুনাম করছিলাম যে তুই কত ভালো একটা ছেলে, আমাদের রাজপুত্র তুই। দিশা হা হয়ে নুসরাতের কথা শুনছে। দিশা বলল, নুসরাত তুই কেন মিথ্যা বলছিস? তুই তো এইসব বলিসনি। নুসরাত ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, কথার মাঝে তোর বাম হাত দিবি না। নুসরাত বলল, ভাইয়া আমি আসি এখন, আমার কাজ আছে। নুসরাত এক দৌড়ে ফুরুত। ইমরান এবার চাচার দিকে তাকায়। আমি বললাম, চাচা কি যেন বলছিলা তুমি? দিশা বলল, ভাইয়া আমি বলি কি বলছিল তোকে। চাচা বলল, তুই চুপ থাক। চাচা দিশাকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। চাচা বলল, কই আমিও কিছু বলি নাই তোকে, আমারও একটা জরুরি কাজ আছে, উঠি আমি। চাচা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে চলে যেতে নিলে লুঙ্গির সাথে পা বেঁধে হোঁচট খেয়ে কাজের বুয়া জরিনা বানুর গায়ের উপর এসে পড়ে। জরিনা বানু এই সময় মাহবুব সাহেবের জন্য এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিল। চাচা তার গায়ের উপর পড়ায় গ্লাসের সব দুধ চাচার উপরে এসে পড়ে, আর চাচা জরিনা দুজনে হুমড়ি খেয়ে মেঝোতে পড়ে যায়। চাচার লুঙ্গি অর্ধেক খুলে যায়। জরিনার লুঙ্গি খোলা দেখেই ও মাগো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চাচা তাড়াতাড়ি করে মেঝো থেকে উঠে লুঙ্গি ঠিক করে নেয়। জরিনা বানুর দিকে তাকিয়ে বলে, বেডি হুদায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বেডিরে এখন কেমনে বুঝাই লুঙ্গি যে পুরোটা খোলে নাই। বিয়ের শপিং করার জন্য দিয়ার সাথে নুসরাত ও দিশা যায়। শপিং মলে এসে রিয়ানের সাথে মিলিত হয় তারা। রিয়ানের সাথে তার কাজিন রায়ান ছেলেটা আসে। পাঁচজন একে অপরের সাথে হাই হ্যালো করে শপিং মলের ভিতরে প্রবেশ করে। রায়হান বারবার নুসরাতের সাথে আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও নুসরাত প্রতিবারই ইগনোর করে চলে আসে। সে চায় না তার ডেভিলের যা অপছন্দ তা করতে। ডেভিলটা বারবার নিষেধ করে দিয়েছে যেন অচেনা কোনো ছেলের সাথে কথা না বলি। শপিং শেষে লাঞ্চ করার জন্য রিহান সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে। রিহান বলল, কি খাবে তোমরা, অর্ডার করো। নুসরাত বলল, দুলা ভাই আজকে আমরা আপনার পছন্দের ডিশ খেতে চাই। রিহান বলল, ওকে ডান। রিহান ওয়েটার ডেকে তার পছন্দের সব ডিশ অর্ডার করে দেয়। গল্প করতে করতে সবাই লাঞ্চ করে নেয়। লাঞ্চ করা শেষে সবাই ঘুরতে যায়। একটা পার্কে এসে রিহান দিয়াকে একসাথে সময় দেওয়ার জন্য দিশা নুসরাত রায়হানকে নিয়ে সরে আসে। রায়হান বলল, আচ্ছা দিশা আপু, এই ম্যাডাম আমাকে এত ইগনোর করছে কেন বলুন তো? দিশা বলল, ও কেন আপনাকে ইগনোর করছে আমি কিভাবে বলবো? নুসরাত বলল, আমি আপনাকে কেন ইগনোর করতে যাব? আমি এমনিতেই কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না, আর বলতেও চাই না। রায়হান বলল, পরিচিত হওয়ার সুযোগ দিলে তো আর অপরিচিত থাকি না। আপনি তো আমাকে পরিচিত হওয়ার সুযোগই দিচ্ছেন না। রায়হান বলল, আচ্ছা আগে যা হয়েছে বাদ দেন, এখন থেকে আমরা ফ্রেন্ডস, ওকে? আপনাদের কোনো আপত্তি আছে? দিশা ফট করে বলে উঠল, না আমার কোনো আপত্তি নেই। রায়হান এবার নুসরাতের দিকে তাকায়, আর আপনার? নুসরাত বলল, সরি আমার কোনো ছেলে ফ্রেন্ড লাগবে না। রায়হান বলল, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনার বয়ফ্রেন্ড রাগ করবে বুঝি? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। নুসরাত বলল, ঠিক এমন কিছুই। দিশা অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোর বয়ফ্রেন্ড আছে? নুসরাত বলল, আছে, এখন বলবো না, সময় হলে জানতে পারবি। রিহান দিয়াকে তাদের বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাসায় চলে আসে। তারা বাসায় ঢুকতেই দেখে ইমরান সোফায় বসে আছে। ইমরানও সবাইকে দেখে জিজ্ঞেস করে, আজকে মনে হয় পুরো মার্কেট তুলে নিয়ে এলি। দিশা ধপ করে ইমরানের সাথে সোফায় বসে পড়ে। দিশা বলল, ভাইয়া এই কথা বাদ দে, আজকে টাটকা খবর একটা আছে।
আমি বললাম কি টাটকা খবর? দিশা বলল নুসরাত প্রেম করছে, ওর নাকি বয়ফ্রেন্ড আছে। ইমরান ভুরু উঁচু করে নুসরাতের দিকে তাকায়। ইমরানের এভাবে তাকাতে দেখে নুসরাত ভুরু কুঁচকায়। আমি বললাম কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? দিশা কি বলছে তোকে? নুসরাত বলল উপরে আয় আমার রুমে, তাড়াতাড়ি কথা আছে। ইমরান হনহন করে হেঁটে উপরে নিজের রুমে চলে যায়। নুসরাত রেগে দিশার কাছে তেড়ে আসে। নুসরাত বলল কি বলছিলি তোর ডেবিল ভাইকে, এমন রিয়েক্ট করছে কেন? দিশা বলল আমি কিছু বলি নাই, জাস্ট তোর বিয়ে আছে এটাই তো বললাম। নুসরাত বলল আসতে না আসতে তোকে কেন এই কথা বলতে হবে? আর তোর ভাইয়ের সমস্যা কি? আমার বিয়েপ থাকলে আমার মতো সুন্দরী মেয়ের বিয়েপ থাকতেই পারে, তাই না? দিশা বলল আমার ভাইয়ের সমস্যা কি সেটা উপরে তার রুমে গেলেই টের পাবেন। দিশা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। নুসরাত গুটি গুটি পায়ে হেঁটে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। নুসরাত ইমরানের রুমে উকি দিয়ে ইমরানকে দেখার চেষ্টা করছে। আমি বললাম উকি দিয়ে দেখতে হবে না, রুমের ভিতরে আসেন। ইমরানের কণ্ঠ শুনে নুসরাত সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। ইমরান দরজার পাশ থেকে সরে এসে রুমের ভিতরে এসে বিছানায় বসে। নুসরাত তো ইমরানের পিছন পিছন রুমে আসে। আমি বললাম কাহিনী কি বলতো, আজকে বিএফের কথা উঠলো কেন? আর তুইও দেখি খুব সহজেই হ্যাঁ বলে দিলি। এখন যদি দিশা সবাইকে বলে দেয় তাহলে কি হবে ভেবে দেখেছিস? নুসরাত বলল তো কি করতাম, ওই ছেলেটা আমার পিছন ছাড়ছিল না, তাই বিএফের কথা বলে দিলাম। ইমরান রেগে বিছানা থেকে উঠে নুসরাতের সামনে এসে দাঁড়ায়। আমি বললাম কোন ছেলে? নুসরাত নিচের দিকে তাকিয়ে জবাব দেয় রিহানের ভাইয়ের কাজিন ছেলেটা। ইমরান বলল ওকে তো আমি। ইমরান রেগে রুম থেকে বের হতে নিলে নুসরাত তাড়াতাড়ি করে ইমরানের হাত ধরে আটকায়। ইমরান নুসরাতের দিকে ফিরলে নুসরাত সাথে সাথে দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে। নুসরাত বলল ভাইয়া রেগে যাচ্ছিস কেন? আমি তোকে বলেই দিয়েছি আমার বিএফ আছে, আর পিছু নিবে না। আমি আমার ডেবিলের সাথে কথা বলবো, আর অন্য কারোর সাথে না। নুসরাতের কথা শুনে ইমরানের রাগ অনেকটা কমে আসে। ইমরান নুসরাতকে বুক থেকে তুলে গালে চুমু দেয়। নুসরাত বলল অসভ্য লুচ্চা বাজে ছেলে, সুযোগ পেলেই চুমো তাই না? ছাড় আমারে, তোর কাছে আসাই আমার উচিত না। নুসরাত হনহন করে হেঁটে রুম থেকে চলে যায়। আর ইমরান হা করে তাকিয়ে নুসরাতের চলে যাওয়া দেখে। মাত্রই তো সব ঠিক ছিল, একটা চুমুতেই এমন রিয়েকশন। আমার উচিত আরো বেশি বেশি করে চুমু দেওয়া, তাহলেই ও অভ্যস্ত হয়ে যাবে। যেভাবেই হোক এই মেয়ের চুমুর রোগ সারাতে হবে। এইদিকে সোহাগী বেগমের কানে চাচার লুঙ্গি খুলে যাওয়ার ঘটনা চলে যায়। সেই সাথে জরিনা বানুর অজ্ঞান হয়ে যাওয়ার দুর্লভ কাহিনীটাও চলে যায়। সেই জন্য সোহাগী বেগম চাচার লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছে। চাচা কোনোভাবেই বুঝাতে পারলো না যে তার লুঙ্গিটা খোলে নাই। চাচা মনের দুঃখে ছাদে এসে একা একা কোকাকোলা খাচ্ছে, আর হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করতেছে। এমন সময় ইমরান ছাদে এসে চাচাকে হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনতে দেখে অবাক হয়ে যায়। এ চাচাই তো তাকে একদিন বলল হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনলে মরার আগেই যে কেউ শেষ হয়ে যাবে। চাচা কি সুইসাইড প্ল্যান করছে নাকি? ইমরান চাচার কাছে এসে দাঁড়াতেই চাচা ইমরানকে দেখে বলল ভুলেও গান বন্ধ করবি না, আজকে আমি গান শুনে নিজেকে শেষ করে ফেলবো। কেউ বিশ্বাস করে না আমার লুঙ্গি যে পুরোটা খোলে নাই, এই জীবন রেখে কি লাভ? এইদিকে নুসরাত ছাদে এসে চাচার গান শোনা ও লুঙ্গি খোলার কথা শুনে অবাক হয়ে যায়। সে চাচার কথার মানে বুঝতেছে না। চাচা এইসব কি বলছে? চাচা তোমার লুঙ্গি কখন খুললো, আমি তো দেখলাম না। নুসরাতের কথা শুনে চাচার দুঃখের পরিমাণটা বেড়ে যায়। শেষমেশ এই মেয়েটাও তার লুঙ্গি খোলা নিয়ে পড়েছে। ইমরান নুসরাতের কাছে এসে নুসরাতের মাথায় ঠোয়া মারে। আমি বললাম চাচার লুঙ্গি খুলছে কি খোলে নাই, তোরে কেউ জিজ্ঞেস করতে আসে নাই। নুসরাত বলল তুই কথায় কথায় আমার মাথায় ঠোয়া মারস কেন? আমি কি তোর লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করছি নাকি? আমি তো চাচার লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করলাম, তুই নাক গলাস কেন? তোরও কি লুঙ্গি খুলছে নাকি? ইমরান আরেকটা ঠোয়া মারে নুসরাতের মাথায়। হাসি পাচ্ছে অনেক তাই না? এক থাপ্পড় মেরে সব হাসি উধাও করে ফেলবো, যা এখন এখান থেকে। নুসরাত বলল আমি কেন যাব? তোর যাইতে মন চাইলে তুই যা। চাচা কোকাকোলা খাচ্ছে আর নুসরাত ইমরানের ঝগড়া দেখছে আর মনে মনে ভাবছে এই লুঙ্গি খোলার কাহিনী নিয়ে এদের মধ্যেও ঝগড়া লাগা গেছে। সত্যিই তো এই লুঙ্গি রেখে কি লাভ? আজ দিয়ার গায়ে হলুদ, সকাল থেকে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। বাড়িতে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাহবুব সাহেব
সাহেবের প্রথম মেয়ের বিয়ে, তাই তিনি আয়োজনের কোনো কমতি রাখছেন না। রাফসান বলল, আরে ফুপি যান, ভালো আছেন? ফুপি বলল, আমার ভালো কে রাখে, বিয়েটা না হলে তো কেউ খবরই নিত না। রাফসান বলল, আহা ফুপি, রাগ করে না, এবার 1 মাস এখানে রেখে তোমাকে ভালো খাতির যত্ন করব। ফুপি বলল, লাগবে না, তোর ভালো খাতির যত্ন তুই কর। ফুপি উপরের রুমে চলে যায়। ইমরান রাফসানের দিকে তাকায়। রাফসান বলল, কিও ভাই, কেমন আছিস? রাফসান বলল, ভালো আছি, তুই? আমি বললাম, আমিও বিন্দাস আছি। জার্নি করে এসেছিস, যা রেস্ট নে। রাফসান বলল, পরে কথা হবে। এমন সময় নুসরাত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। রাফসান নুসরাতের দিকে হা করে তাকিয়ে থাকে, যেন সে কোনো রূপকথার পরি দেখছে। রাফসান বলল, ওয়াও, সো বিউটিফুল। রাফসানের কমেন্ট ইমরানের কানে আসতে সমস্যা হয়নি। ইমরান কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে রাফসানের ঘাড়ে হাত রাখে। রাফসান বলল, ভাই, শি ইজ সো বিউটিফুল, আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। ইমরান রেগে রাফসানের ঘাড়ে হাত দিয়ে এক চাপ দেয়। রাফসান বলল, আউস, ভাই কি করছিস? আমি বললাম, কিছু না, যা রেস্ট নে। রাফসান বলল, দাঁড়া। রাফসান নিজের ঘাড় থেকে ইমরানের হাত ছড়িয়ে নুসরাতের সামনে এসে দাঁড়ায়। রাফসান বলল, হাই। নুসরাতের সামনে এভাবে হুট করে আসায় নুসরাত থমথম খেয়ে যায়। তার উপর রাফসান নুসরাতের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নুসরাত ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, তার ডেভিল কোথাও নেই তো। নুসরাত পাশে তাকাতেই ভয়ে এক ঢোক গিলল। তার ডেভিল অগ্নিদৃষ্টি দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তার দিকে তাকিয়ে আছে। রাফসান তুড়ি বাজিয়ে নুসরাতের দৃষ্টি আকর্ষণ করে। হ্যালো, আমি রাফসান। রাফসান এখনো নুসরাতের দিকে হাত বাড়িয়ে আছে। নুসরাত বলল, আসসালামু আলাইকুম, আমার কাজ আছে ভাই। নুসরাত দাঁড়ালো না, হেঁটে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো। আর এই দিকে রাফসান হতভম্ব হয়ে হা করে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, এটা কি হলো? মেয়েটা এমন করলো কেন? নুসরাত তার বান্ধবীদের নিয়ে বাসায় ঢুকতেই ইমরান সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে নুসরাত ভয় পেয়ে যায়। না জানি ডেভিলটা এখন কি করে। ডেভিলটা কিছু করার আগেই তাকে সামাল দিতে হবে। নুসরাত বলল, ভাইয়া, আমি কিন্তু এখন ওই ছেলেটার সাথে কথা বলিনি, তুই কিন্তু নিজের চোখে সব দেখছোস। আমি বললাম, গাধা একটা, শর্ত সামনে থেইকা আমি এসেছি তোর বান্ধবীদের স্বাগত জানাতে, আর তুই কি সব কথা বলছিস? আমি বললাম, কেমন আছো তোমরা? আসতে কোনো সমস্যা হয়নি তো? নুসরাতের বান্ধবী বলল, আমরা ভালো আছি ভাইয়া, আর আসতেও কোনো সমস্যা হয়নি। আমি বললাম, ওকে, যাও ভিতরে রেস্ট নাও। নুসরাতের বান্ধবী বলল, চল নুসরাত। নুসরাতের বান্ধবীরা নুসরাতকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু নুসরাত এখনো বোকার মতো ইমরানের দিকে ঘাড় ঘুরিয়ে আছে। ইমরান তা দেখে নুসরাতের দিকে তাকিয়ে হাসি দেয় আর বলে, গাধা একটা। নুসরাতের হুঁশ আসলে সে তার বান্ধবীদের কাছ থেকে নিজের হাত ছুটিয়ে নেয় আর বলে, ওই হাত ছাড়, তোরা দাঁড়া। নুসরাত দৌড়ে এসে ইমরানের সামনে এসে দাঁড়ায়। ইমরান বোঝার চেষ্টা করছে নুসরাত করতে চাইছেটা কি। নুসরাত বলল, তুই গাধা, গরু, ছাগল, পাগল, অসভ্য, লুচ্চ, আর আমাকে বিভিন্নভাবে হেনস্থ করার জন্য এই নে। নুসরাত হাত মুঠো করে ইমরানের বুকে তার 2 হাত দিয়ে ধপাধপ 2টি ঘুষি বসিয়ে দেয়। ইমরানের হাত নিজের বুকে চলে যায় আর চোখ নিচ থেকে রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নুসরাত ঘুষি দিয়ে তার বান্ধবীদের নিয়ে চলে যায়, আর তার বান্ধবীরাও নুসরাতের এই কাজে চরম অবাক। ইমরান বাইরে এসে তার বন্ধুদের ফোন দেয়। ফোন দিতে হবে না বাচ্চা, আমরা চলে এসেছি। আমি বললাম, আরে বেটা, এত দেরি হলো কেন? আর তোরা দুজন যে, আয়ানাইরা কই? দিহান ইমরানের কানে কানে ফিসফিস করে বলে, আরে ভাই, এবার সিরিয়াস ব্রেকআপ, নাম্বারটা পর্যন্ত ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। আমি বললাম, ব্রেকআপ হবেই, ওইটা কোনো ব্যাপার না, চল এখন। ইমরান দুজনকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এই দিকে রাফসান নুসরাতকে খুঁজছে। তখন মেয়েটা তার কাছ থেকে এভাবে পালিয়ে গেল কেন সে বুঝতে পারছে না। রাফসান খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে এসে নুসরাতকে দেখতে পায়। রাফসান বলল, আসতে পারি? নুসরাত তার বান্ধবীদের নিয়ে গল্প করছিল। কারো কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। নুসরাত বলল, এই বেটা এখানেও চলে এসেছে, কি চাই? রাফসান বলল, তোমাকে। নুসরাত জোরে বলল, মানে? রাফসান বলল, না মানে তোমার সাথে গল্প করতে চাই। নুসরাত বলল, আমি এখন আমার বান্ধবীদের সাথে গল্প করছি, আপনার সাথে পারবো না, সরি। ইমরান পিছন থেকে রাফসানের গাড়ি হাত দেয়। ইমরান বলল, অভ্যাস আর বদলালো না, আগেও মেয়েদের পিছন পড়ে থাকতি আর এখনো।
আর পেছন থেকে চাচা এসে ইমরানের ঘাড়ে হাত দিয়ে বলে, তোরও অভ্যাসটা বদলালো না। আগেও আমারে সোহাগী বেগমের ভয় দেখাতি, আর এখনো দেখাস। সোহাগী বেগম এসে পিছন থেকে চাচার ঘাড়ে হাত দিয়ে বলে, আপনারও অভ্যাসটা আর বদলালো না। আগেও মেয়েদের দেখলে উষ্টা খাইয়া পড়ে যাইতেন, আর এখনো পড়ে যান, লুঙ্গি খুলে যায়। দুপুরের পর ইমরান আয়রাকে নিয়ে বাসায় ঢোকে। ইমরানের সাথে আয়রাকে দেখে নুসরাত তেলেবুগুনে জ্বলে ওঠে। সেই দিন ডেভিলকে জড়িয়ে ধরছিল বলে এই মেয়ের গায়ে ফুসকা পড়েছিল, আর আজকে এই মেয়েকে নিয়ে ডেভিল বাসায় চলে এসেছে। এর ভিত একটা করতেই হবে। নুসরাত বলল, দেখ দেখ এই ইমরানের বাচ্চা কোথা থেকে এই মেয়েকে নিয়ে উধাও হলো, এর একটা উচিত শিক্ষা দিতে হবে। নুসরাতের বান্ধবী বলল, তুই ইমরান ভাইকে উচিত শিক্ষা দিবি? নুসরাত বলল, শুধু ইমরান ভাইকে না, সাথে এই মেয়েটাকেও দিব। দাঁড়া, আমি যাইতেছি। নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান ভুরু উঁচু করে বোঝাতে চাই, কি সমস্যা, সামনে দাঁড়ালি কেন? নুসরাত বলল, ভাইয়া এই মেয়েকে তুই বাসায়ও নিয়ে এলি, কে এই মেয়ে, কি সম্পর্ক এই মেয়ের সাথে তোর? নুসরাতের বান্ধবীরা নুসরাতের কথা শুনে বোকা বনে যায়। এই মেয়ে তাদের কাছে বলল কি, আর এখন করছে কি? আর নুসরাত বলল, কি হলো বল, সেই দিন তোকে জড়িয়ে ধরলাম, এই মেয়ে আমার সাথে ঝগড়া করলো কেন? আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব, এই মেয়ে আমার উপর রাগ দেখাবে কেন? ইমরান কিছু বলতে যাবে, আয়রা ইমরানকে থামিয়ে দেয়। আয়রা বলল, ভাইয়া ওকে আমি সব বুঝিয়ে বলছি। নুসরাত বলল, এই মেয়েটাও তোকে ভাইয়া বলে? কেন ভাইয়া বলবে তোকে? আয়রা বলল, আরে শোনো আমার কথা, আমি সব বুঝিয়ে বলছি। নুসরাত বলল, কি শুনবো? আয়রা নুসরাতকে একপাশে টেনে নিয়ে সব কিছু বুঝিয়ে বলে। ইমরান খেয়াল করে দেখে নুসরাতের মুখে হাসি ফুটে উঠেছে। ইমরান একটু অবাক হয় যখন দেখে নুসরাত আয়রা একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। দুজনে হাসি মুখে ইমরানের সামনে আসে। ইমরান হাই হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। আসলে মেয়েরা খুব সহজেই একে অপরকে আপন করে নিতে পারে, যেটা ছেলেরা পারে না। মেয়েদেরকে এই ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠানো হয়েছে, যেটা ছেলেদেরকে দেওয়া হয়নি। ইমরানকে হা হয়ে থাকতে দেখে নুসরাত বলল, ভাইয়া মুখ বন্ধ কর, বড় মশা ঢুকে যাবে। আমি বললাম, একটু আগে ওকে নিয়ে কত কিছু ভাবলি, এখন দেখছি সব উল্টো। কাহিনী কি, কি বুঝালো তোকে? নুসরাত বলল, সেটা তুই না জানলেও চলবে। আর ভাইয়া ওকে আমি নিষেধ করে দিয়েছি যেন তোকে ভাইয়া না ডাকে। আমি বললাম, ভাইয়া ডাকতে নিষেধ করেছিস, তাহলে কি ডাকবে? নুসরাত বলল, ভাই ডাকবে। আমি বললাম, ভাই আর ভাইয়া আলাদা কিছু নাকি? নুসরাত বলল, ওইসব তুই বুঝবি না, তুই আমার ভাইয়া শুধু। এই সময় দিহান আয়ানকে নিয়ে নিচে ওদের সামনে আসে। আয়রাকে দেখে আয়ান অন্যদিকে চলে যেতে নিলে দিহান টেনে নিয়ে আসে। দিহান বলল, আয়রাকে দেখে এই পোলা পালিয়ে যাচ্ছিল, তাই ধরে নিয়ে আসলাম। আমি বললাম, কিরে কি শুনছি? আয়ান বলল, ঠিকই শুনলি, ওকে কেন আনলি? থাকবো না আমি এখানে। আমি বললাম, ওই বেটা চুপ, তুই আমার বন্ধু, তুই আমার বোনের বিয়েতে থাকবি, আর ও হচ্ছে আমার বোন, তাই ওকে নিয়ে আসলাম। তোর সমস্যা কি তাতে? তুই তোর পথে থাক, আমার বোন তার পথে থাকুক। আয়ান বলল, ও এখন বোনের পক্ষ নেওয়া হচ্ছে, আর এখন আমি পর হয়ে গেলাম? এই সময় নুসরাত এসে আয়ানের কানে কানে ফিসফিস করে বলল, আয়ান ভাই, আমি আপনার পক্ষে আছি, এই আয়রাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আয়ান বলল, সত্যি? নুসরাত বলল, আমি বললাম, কিরে নুসরাত, কি ফিসফিস করছিস? নুসরাত বলল, তোকে বলবো না, আমি এখন আয়রাকে নিয়ে উপরে যাচ্ছি, থাক তোরা। নুসরাত আয়রাকে নিয়ে উপরে উঠে যায়। নুসরাতের বান্ধবীরা এসে নুসরাতের সামনে দাঁড়ায়। ঈশা নুসরাতের কানে কানে বলল, কিরে যাওয়ার আগে বলে গেলি একটা, এখন দেখে আরেকটা। নুসরাত কাশি দিয়ে ওঠে, বেশি কথা বলবি না, যা নিজের রুমে যা। বিকালের দিকে ছেলে মেয়েরা আড্ডা দেওয়ার জন্য ছাদে আসে। মেয়েরা এক পাশে, ছেলেরা অন্য পাশে বসে। চাচাও এই সময় ছাদে উঠে আসে। চাচা বলল, ভাতিজা ভাতিজারা, চাচারে ছাড়া তোমরা আড্ডা দিতেছো, এটা কিন্তু ঠিক হইল না। চাচা এসে ইমরানের পাশে বসলো। ইমরান চাচার কানে কানে বলল, চাচা আমি শিওর তোমার লুঙ্গি আবার খুলবে। চাচা বলল, সমস্যা নাই ভাতিজা, ভিতরে প্যান্ট পরছি। আমি বললাম, ভেরি ট্যালেন্টেড ম্যান। সবাই মিলে ঠিক করলো টুট ডেয়ার খেলবে। একটা বোতল এনে ঘোরানো হলো। বোতলের মুখ ইমরানের কাছে এসে থেমে গেল। দিশা বলল, ভাইয়া তুই টুট নাকি ডিয়ার? আমি বললাম, অবশ্যই ডিয়ার। দিশা বলল, ভাইয়াকে ডিয়ার আমিই দিব। আমি বললাম, দে।
দিশা বলল, তোর ডিয়ার হচ্ছে যে কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবি। নুসরাত দিয়ার পিঠে চিমটি কাটে, কানে কানে ফিসফিস করে বলে, ওইটা কি ডিয়ার দিলি, আজব তো। দিশা মুচকে হাসি দেয়, সে জানে তার ভাই এখন কাকে কোলে নিবে। ইমরান নুসরাতের কাছে এসে দাঁড়ায়। নুসরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে ভেবে নিয়েছে এই বুঝি ডেভিলটা তাকে কোলে তুলে নিবে, কিন্তু না, ইমরান সবাইকে অবাক করে দিয়ে চাচাকে কোলে তুলে নেয়। দিশা তো চরম শকড, এটা কি হলো। এইদিকে চাচা ইমরানের কোল থেকে লাফাতে আসে নামার জন্য। চাচা বলল, ওই ভাতিজা নামা নামা আমারে, এতগুলো মাইয়া মানুষ রাইখা তোর আমারই পছন্দ হইলো কোলে তুলে নেওয়ার জন্য, তোর রুচি এত খারাপ কেন। আমি বললাম তোমারে কোলে তুলছি ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য, বেশি কথা বলো না তো। চাচা বলল, নাউজুবিল্লাহ, ভুলে ওই কাম করিস না, তোর চাচি অল্প বয়সে বিধবা হয়ে যাবে। নুসরাতের এখন কিছুটা রাগ হচ্ছে, এই ডেভিলটা সবার সামনে তাকে কোলে নিলে কি খুব সমস্যা হতো। নেক্সট ডিয়ার রাফসান নেই, রাফসানকে ডিয়ার নুসরাত দেয়। রাফসান ভাই, আপনার ডিয়ারও কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন। রাফসান এই ডিয়ারটা পেয়ে অনেক বেশি খুশি। নুসরাতের কাছে যাওয়ার একটা খুব সহজ উপায় রাফসান পেয়ে গেছে, সে এই সুযোগ মিস করতে চায় না। রাফসান নুসরাতের কাছে এগিয়ে এসে নুসরাতের দিকে হাত বাড়িয়ে নুসরাতের হাত ধরে নুসরাতকে নিচ থেকে উঠিয়ে কোলে তুলে নেয়। রাফসানের কাণ্ডে কেউ অবাক না হলেও দিশা প্রচুর অবাক হয়। এই রাফসানটা করলোটা কি, আর কোনো মেয়ে খুঁজে পেল না কোলে নেওয়ার জন্য, এই নুসরাতকেই কোলে নিতে হলো। দিশা আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইমরানের মাথায় রাগ উঠে যায়। এই দৃশ্য দেখে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ইমরান এক প্রকার দৌড়ে এসে রাফসানের কোল থেকে নুসরাতকে টান দিয়ে নিচে ফেলে দেয়। রেগে বলে, হাউ ডিয়ার ইউ টু টাচ হিয়ার। ইমরানের রাগ দেখে নুসরাত ভয় পেয়ে যায়, সে নিচে পড়ে যাওয়াতে আশব্দ করে ওঠে। রাফসান ইমরানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। নুসরাতের মুখে আশব্দ শুনে রাফসান নুসরাতের দিকে ঝুঁকে আসে। কি হয়েছে নুসরাত? ইমরান হাত মুষ্টি করে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে ঘপঘপ পা ফেলে নিচে নেমে আসে। এখানে আর কিছুক্ষণ থাকলে সে নুসরাত না হয় রাফসান যে কাউকে কিছু একটা করে বসতে পারে, কিন্তু সে এখন এমন কিছুই চায় না, তাই সে ছাদ থেকে চলে আসে। রাফসান বলল, নুসরাত কি হয়েছে তোমার, খুব ব্যথা পেয়েছো? নুসরাত বলল, না তেমন না, হালকা পেয়েছি, আমি ঠিক আছি। রাফসান বলল, এই ইমরান যে কেন এমন রিয়েক্ট করলো, তোমাকে নিচেও ফেলে দিল। নুসরাত মনে মনে বলল, ভাগ্য ভালো তুই ওর ফুফাতো ভাই, না হলে তোর খবরই করে দিত আজকে। যেখানে আমাকে কেউ টাচ করলে ডেভিল তাকে ছাড়ে না, আর সেখানে তুই আমাকে কোলে নিয়েছিস, এখনো সুস্থ আছিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমারও যে কি অবস্থা হবে আল্লাহ জানে। দিশা বলল, এই নুসরাত ওঠ, আর কতক্ষণ নিচে বসে থাকবি, এই তোমরা সবাই নিচে চলো। রাফসান হাত বাড়িয়ে দিলে দিশা ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে দেয়। দিশা বলল, সমস্যা কি ভাই তোমার, এখানে আমি আছি তো হাত দেওয়ার জন্য, তুমি হাত বাড়িয়ে দিচ্ছ কেন? রাফসান বলল, যাক বাবা, সাহায্য করতে চেয়েছিলাম, তুই এমন রিয়েক্ট করছিস কেন তোর ভাইয়ের মতো। দিশা বলল, চুপ, বেশি কথা না বলে নিচে যাও। নুসরাত চল তো। সবাই নিচে নেমে আসে। দিনের আলো নিভে আস্তে আস্তে অন্ধকার ভেসে ওঠে, সন্ধ্যার আগমনী বার্তা দিচ্ছে। মেহমানে পুরো বাড়ি সমাগম, মোটামুটি সবাই চলে এসেছে। এইদিকে নুসরাত সেই ঘটনার পর থেকে ইমরানকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ইমরানের সন্ধান পাচ্ছে না। এই ডেভিলটা কই যে লুকালো খুঁজেই পাচ্ছে না। এত মেহমানের ভিড়ে কোন চিপাই যে লুকিয়ে আছে কে জানে। ঈশা বলল, কিরে নুসরাত, কিছু খুঁজছিস মনে হয়। নুসরাত বলল, ইমরানকে খুঁজছি। ঈশা বলল, ভাইয়াকে আমি বাইরে দেখলাম, দোলনায় বসে আছে। নুসরাত বলল, শালারে আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর শালা দেখ বাইরে দোলনায় বসে হাওয়া খেতে আসে, কেমনটা লাগে বলতো। ঈশা বলল, একবার ভাইয়া, আরেকবার শালা, আরেকবার ইমরানের বাচ্চা, আরেকবার ডেভিল। ইমরান ভাইকে আর কত নামে যে ডাকবি আল্লাহ জানে। ঈশার কথা শুনে নুসরাত হেসে দেয়। নুসরাত বলল, ডাকার কি শেষ আছে রে বান্ধবী, আচ্ছা যাই, এখন জামাইয়ের লগে দেখা করে আসি। ঈশা বলল, এবার জামাই? নুসরাত হাসি দিয়ে এক দৌড়ে বাইরে চলে যায়। এইদিকে চাচা আজকে হেব্বি খুশি, আজকে অনেক দিন পর সে হালকা পাতলা তরল পানি গিলবে। বিয়ে উপলক্ষে কিছু মেহমানদের জন্য এইসব তরল পানীয় আয়োজন করা হয়েছে। চাচাও সুযোগ বুঝে কূপ মারবে, তাই ভেবেই চাচার হাসি পাচ্ছে।
চাচা সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল। সদর দরজার দিকে তাকাতেই চাচা হা হয়ে তাকিয়ে থাকে। সুন্দরী মহিলা নাফিজা খানও এসেছে। মাহবুব সাহেবের অফিসে কাজ করে নাফিজা খান। সেই সুবাদে দাওয়াত পাওয়া। চাচা এক দৌড় দেয় নাফিসা খানের দিকে। দৌড় দেওয়ার সময় চাচার নিজের পায়ের সাথে নিজের পা বেঁধে উষ্টা খায় আর ধবাস করে পড়ে সামনে দিয়ে যাওয়া জরিনা বানুর ওপর। জরিনা বানু এই সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে কারোর জন্য যাচ্ছিল। চাচা ধপাস করে তার উপর লাফ দেওয়ায় তার হাতের বিরিয়ানি প্লেট পড়ে সোফায় বসে থাকা ফুপির মাথায়। বিরিয়ানিতে হয়ে যায় ফুপি মাখামাখি। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক আর বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।